মা, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে, ভেতরে আয়। তুমি না, আমি শুধু আমার ছেলেদের সঙ্গে কথা বলবো। আমার আর আমার ছেলেদের মাঝখানে কথা বলার অধিকার তুমি এখনো অর্জন করনি। আগে নিজেকে এই পরিবারের একজন বলে প্রমাণ করো, তোমার ওপর আগে আমার বিশ্বাসটুকু জন্মাক, তারপর এই পরিবারের কথায় কথা বলবে। আর তার আগে অবধি এই দরজার বাইরেই থাকবে তুমি। আয় তোরা। আগে নিজেকে এই পরিবারের একজন বলে প্রমাণ করো, তোমার ওপর আগে আমার বিশ্বাসটুকু জন্মাক, তারপর এই পরিবারের কথায় কথা বলবে। আর তার আগে অবধি এই দরজার বাইরেই থাকবে তুমি। মা, তোমাকে যে কতটা অপমানিত হতে হয়েছে সেটা আমি আন্দাজ করতে পারছি। তুমি ভুলে যাও এই কথাগুলো। এই অপমান আমি কোনোদিনও ভুলবো না। এই অপমান চিরকাল আমার মনের মধ্যে দগদগে ক্ষত হয়ে থাকবে। আর তোরা যদি তোদের মাকে এতটুকু ভালোবাসিস, এতটুকু শ্রদ্ধা করিস, তাহলে তোরাও এই অপমান কোনোদিনও ভুলবি না। এই অপমানের যোগ্য জবাব লক্ষ্মী স্টোর্স ফিরে পাওয়া। লক্ষ্মী স্টোর্স আমাদের সম্মান, আর আমরা এই সম্মান হারিয়েছি বলে আজ হৈমন্তী এতটা অপমান করার সাহস পেয়েছে আমাদের। হৈমন্তীকে প্রমাণ করে দিতে হবে যে সরকার বাড়ি ভাঙবে তবু মচকাবে না। তারা তাদের যোগ্য সম্মান ফিরে পাওয়ার জন্য জীবন মরণ পাত করেও লড়তে জানে। আমাকে কথা দে বুধি, আমার দিব্যি রইল। যেভাবে পারিস লড়াই করবি, লক্ষ্মী স্টোর্স আবার আমাদের হবে। আমাকে কথা দে, আমাকে কথা দে বুধি, কথা দে। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আবার লক্ষ্মী স্টোর্সকে ফিরে পাবো। যেই লক্ষ্মী স্টোর্সের নাম আমার বাবা আমার মায়ের নামে রেখেছিল, সেটা তো শুধু একটা দোকান নয় মা। লক্ষ্মী স্টোর্স শুধু আমাদের পরিবারের রুজি রুটির সম্বল নয় মা, এটা আমাদের মা বাবার সম্মান। আর আমরা আমাদের মা বাবার সম্মানকে ধুলোয় মিশিয়ে দেব না। হ্যাঁ মা, আমরাও বর্দা ভাইয়ের সাথে আছি। আমরা 3 ভাই মিলে একসাথে লড়বো মা। আমিও এই লড়াইয়ে আমার স্বামীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো মা। যেদিন আমাকে লক্ষ্মী স্টোর্স ফিরিয়ে দিতে পারবি, সেদিন হৈমন্তী করার অপমানের যোগ্য জবাব দিতে পারবো আমি। আমার অপমানের জ্বালাটা একটু হলেও জুড়বে। ঠিক বলেছো মা, যেদিনকে আমরা দোকানটা ফিরে পাবো না, হৈমন্তী কাকিমার বাড়ির সামনে গিয়ে ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজাবো আমি। শুভ, থাম তো। মা, তুমি আমায় শুধু একটা কথা বলো প্লিজ। বর্দা ভাই আমাকে যেটুকু বলেছে আমি সেই অনুযায়ী নতুন লয়ারকে কেসের ডিটেলস বলেছি। একদিনে এত ঝামেলার মধ্যে আমি তোমাদেরকে এটা জিজ্ঞেস করতে পারিনি, কিন্তু এই কেসটা তো বাবার সময় থেকে চলছে মা। আমাকে আর শুভকে তোমরা দুজনে আগে কিছু জানাওনি কেন? হ্যাঁ সত্যি তো। কেসটা কেন হয়েছিল বর্দা ভাই? একটা সময় হিমাদ্রি গুপ্তর কাছ থেকে বাবা 50 লাখ টাকা ধার নেন। নির্দিষ্ট সময় বাবা সেই সুদের টাকা শোধও করে দেন, কিন্তু হঠাৎ হিমাদ্রি গুপ্ত এসে বাবাকে বলেন যে বাবা নাকি সুদের টাকাই শোধ করেন।
বাবার কাছে কোনো রিসিট ছিল না, চুক্তির কোনো কপি ছিল না। আর দোকানটা এর মধ্যে কি করে এলো? দেখ, বাবার সাথে যে চুক্তি হয়েছিল তাতে বাবা যদি সুদের টাকা শোধ না করতে পারে তাহলে লক্ষ্মী স্টোর হিমাদ্রি গুপ্তর। কিন্তু বাবা তো সব টাকা শোধ করে দিয়েছিল, তুই তো আমাকে তাই বলেছিলি বর্দা ভাই। সব থেকে বড় সমস্যাটা সেখানে। বাবার কাছে শুধু কাঁচা রসিদ ছিল। বাবার কাছে হিমাদ্রি গুপ্তর কাছ থেকে নেওয়া কোনো পাকা রসিদ বা চুক্তি অনুযায়ী যে বাবা টাকা শোধ করে দিয়েছে এরকম কোনো কাগজই খুঁজে পাননি বাবা। এটাকে ভিত্তি করে হিমাদ্রি গুপ্ত কেস করে দেন। আর তার এখন দাবি যে ইন্টারেস্ট সমেত আমাদের সব টাকা তাকে শোধ করতে হবে। আর সেই টাকাটা এখন অনেক, 50 লাখ টাকাটা 2.5 কোটি হয়ে গেছে। এর মধ্যে বাবা মারা যান। তোরা তখন খুব ছোট ছিলিস, তাই তোদেরকে আর জানানো হয়নি। আমরা কেস লড়ছিলাম, আর এর মধ্যে ওই লয়ার মিশ্র, তুই তো দেখলি রূপ, যে মানুষটা আমাদের বাবার আমল থেকে আমাদের আইনি দিক সামলাচ্ছেন, তিনি কিছু টাকার জন্য এইভাবে বিক্রি হয়ে গেল। আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি কিভাবে বুঝবো বল? আরে তার কথায় আমি তো কনফিডেন্ট ছিলাম যে আমরা কেসটা জিতে যাব। এখন তো লোকটার আসল চেহারা ধরা পড়ে গেছে, আর এই এক ভুল করবো না। তোরা এই একই ভুল করবি না। লক্ষ্মী স্টোর্স আবার খুলে যাবে, কিন্তু এত কিছুর মধ্যেও যে একটা বিরাট বড় ভুল হয়ে গেছে আমাদের পরিবারে বোধি, সেটা কি করে শুধরাবি? ওই মেয়েকে দেখলেই আমার মাথার ভেতরটা একেবারে দপ করে জ্বলে ওঠে। ওই মন্দির করা এক একটা অপমান আমার চোখের সামনে, আমার কানে বাজতে থাকে। মনে হয় আমাকে এক একটা থাপ্পড় মারছে ওই মেয়েকে তোর বউ করে পাঠিয়ে এই বাড়িতে। একটা কথা তোরা কান খুলে শুনে রাখ, আর ওই মেয়েকেও জানিয়ে দিবি, ওই পোশাক পরিবারের সাথে, বিশ্বনাথ দাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ওই মেয়ে যদি কোনোদিনও ওর মামার বাড়িতে যায় না, তাহলে ওর সাথেও আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। বার ক্ষমা চাইবে তুমি 100 বার ক্ষমা চাইবে লক্ষ্মী বৌদির কাছে। আমি ক্ষমা চাইবো না, অনেকবার বলে দিয়েছি আমি তোমার লক্ষ্মী বৌদির কাছে ক্ষমা চাইবো না, ব্যাস। লক্ষ্মী বৌদির এত সাহস আমার বাড়িতে এসে আমাকে অপমান করে গেল। ওই মন্দির তুমি অপমান করেছো ওনাকে। আমি ন্যায্য কথা বলেছি ভিখিরিকে। একদম চুপ, একদম বাজে কথা বলবে না তুমি। লজ্জা করে না তোমার? মানুষ নিজের পকেট থেকে ভিখিরি, আর তুমি মন থেকে ভিখিরি হয়ে গেছো। ছি 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 ছি, তুই কেন বুঝতে পারছো না? ভাগ্যশ্রীর ওই বাড়িতে বিয়ে হয়েছে, এখন লক্ষ্মী বৌদি যদি আমাদের সমস্ত রাগ ওর উপর ফলায়, ওর কি হবে বুঝতে পারছো? তোমার ভাগ্নিকে ভালো সাজতে কে বলেছিল? আমি বলেছিলাম ওকে হাড়ি কাটিতে মাথা দিতে? আমি বলেছিলাম বোধায়নকে বিয়ে করতে? হ্যাঁ, তা না, তোমার ভাগ্যশ্রী তো আগে থেকে বোধায়নকে ভালোবাসতো। কি বলছো? ঠিকই বলছি। যেই দেখেছে ভাগ্যশ্রী বোধায়নের সাথে রোহিণীর বিয়ে হচ্ছে না, অমনি এক কথা রাজি হয়ে গেল। আগে থেকেই বোধায়নের উপর চুকচুকুনি ছিল। একদম বাজে কথা বলবে না, সম্বন্ধে একদম বাজে কথা বলবে। এই শোনো, তোমার ভাগ্নিকে নিয়ে কথা বলার আমার সময়ও নেই, আর আমি চাইও না ভাগ্যশ্রীকে নিয়ে কথা বলতে। একেবারে রাজ্যটুক। যেমন ওই ফুটো কপাল তোমার বোধায়নের, তেমনি ফুটো কপাল ভাগ্যশ্রী। সরকার বাড়ির বউ, খুব বড় করে বলে গেল না, আমি সরকার বাড়ির বড় বউ। 3 রাত্রিও কাটাতে পারবে না, লক্ষ্মী এই বাড়িতে দিয়ে যাবে। মা, তুমি এতটা সেলফিশ কি করে হলে? শুধুমাত্র নিজের আর বর্দির কথাটা ভাবছো, আমার কথাটা একবারও ভাবছো না। লক্ষ্মী জেঠিমা তো একদিন আমারও শাশুড়ি মা হবে। যখন রূপদার সাথে আমার বিয়েটা হবে, তখন আমার কি হবে? খবরদার রিয়া, ওই লক্ষ্মী সরকারদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর আমার কোনো মেয়ে ওই ভিখিরির গোষ্ঠীতে বউ হয়ে যাবে না। আর এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝে যাবে, তাতে তোমারই মঙ্গল।